আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। হাদির উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ প্রধান উপদেষ্টার। বিএনপি জামায়াত এনসিপির তীব্র নিন্দা, উদ্বেগ, তদন্তের দাবি। ওসমান হাদির উপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারেক রহমান। কাল সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা মির্জা ফখরুলের। তফসিল ঘোষণায় ভোট নিয়ে সংশয় কাটলেও ইসির সামনে বড় চ্যালেঞ্জ। অভিমত বিশ্লেষকদের। রাজনৈতিক দলগুলোকে সহযোগিতার তাগিদ। এবং ঢাকা 10 আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন আসিফ মাহমুদ। জনগণের সহযোগিতা ও সমর্থন নিয়ে লড়তে চান ভোটের মাঠে। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের স্বতন্ত্র মনোনয়ন প্রত্যাশী শরীফ ওসমান হাদিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মাথায় জরুরি অস্ত্রোপচার করা হয়। মাথা থেকে বের করা হয়েছে গুলি। জুমার নামাজের পর নির্বাচনী প্রচারণার রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। খুনিদের দ্রুত গ্রেফতারের দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভে ফুঁসে উঠেছে জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধারা। আরও জানাচ্ছেন জি এম তসলিম। জুমার নামাজ পড়ে বিজয়নগর কালভার্ট এলাকা দিয়ে রিকশায় যাচ্ছিলেন শরীফ ওসমান হাদি। এ সময় দুই ব্যক্তি মোটরসাইকেলে পেছন থেকে এসে গুলি চালায় হাদিকে লক্ষ্য করে। গুলি করেই পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাৎক্ষণিক হাদিকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন মাথায় গুলিবিদ্ধ হয়েছেন হাদি। আশঙ্কাজনক হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। হাদির সহযোদ্ধারা জানান, দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কারণে সন্ত্রাসীদের টার্গেটে ছিলেন ইনকিলাব মঞ্চের এই নেতা। দেশি বিদেশি নম্বর থেকে তাকে ও তার পরিবারকে একাধিকবার হত্যার হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন হাদি। ভাই আমাদেরকে প্রচারণার জন্য সব মসজিদের লিস্ট দিয়ে দিছে এবং আমাদেরকে ভাগ করে দিছে কে কে যাবে। তো আমরা সেই অনুযায়ী চলে গেছি মসজিদে যাওয়ার পরে আমাদেরকে ভাই শেষ কথা বলছে যে ঠিক আছে আমি কোন মসজিদে যাবো এটা তোমরা আমার সাথে কেউ আইসো না এবং তোমাদেরকে বলছিও না। পরে ভাই বলতেছে যে আমরা ক্যাম্পিং শেষ করে আমরা রবনা পার্কের মধ্যে আমরা সব একসাথে বসে লাঞ্চ করব, তারপর আজকে আর কোনো আমরা প্রচারণা করব না, আমরা একসাথে গল্প করব। এ পর্যন্ত ভাই আমার শেষ কথা ছিল। আমাদেরকে এক ভাই ধরে এসে বলতেছে যে হাদি ভাইকে গুলি করছে। পরে আমরা রিক্সা নিয়ে সবাই চলে গেছিলাম ওই কালভার্ট রোডে। পরে ওখান থেকে শুনছি যে ঢাকা মেডিকেল নিয়ে আসছে। পরে আসা ঢুকে দেখছি ভাইয়ের চেঞ্জ নাই। এদিকে হাদিকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভে ফুঁসে উঠেছে জুলাই যোদ্ধারা। ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, পল্টন সহ রাজধানীর বিভিন্ন স্থানে অবরোধ কর্মসূচি পালন করে ছাত্র জনতা। তাদের অভিযোগ, জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে না পারার দায় এড়াতে পারে না সরকার। হাদিকে দেখতে ঢাকা মেডিকেলে ছুটে যান বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও তার সহযোদ্ধারা। হত্যা চেষ্টার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন তারা। জি এম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী মনির হোসেন তপু। সবশেষ জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। তপু, যেরকমটা আমরা জানতে পেরেছি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের স্বতন্ত্র মনোনয়ন প্রার্থী শরীফ ওসমান হাদিকে বর্তমানে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। ওসমান হাদির সর্বশেষ শারীরিক কি অবস্থা আপনি জানতে পেরেছেন? এবং আপনি যেহেতু ঢাকা মেডিকেল কলেজে অবস্থান করছেন, ঢাকা মেডিকেল কলেজের আশেপাশের এলাকার পরিস্থিতি কি আমাদের জানাবেন? আপনাকে জানিয়ে রাখি, প্রথমে ওসমান হাদির যে এখন বর্তমান যে অবস্থা বলা চলে আশঙ্কাজনক অবস্থায় তিনি রয়েছেন। তবে এখানে ঢাকা মেডিকেলে তিনি আনার পর থেকে এখানে যে চিকিৎসা যে কার্যক্রম পরিচালনা করা হয়েছে, এরই মধ্যে অস্ত্রোপচার পরিচালনা করা হয়েছে। তবে এখানে যে তার যে গুলিটি লেগেছে মাথায় যে গুলিটি লেগেছে সেটি যতটুকু আমরা জানতে পেরেছি চিকিৎসকদের সাথে কথা বলে, এখানে এরই মধ্যে অস্ত্রোপচারের মাধ্যমে তার মাথার খুলির একটি
পাশ এরই মধ্যে খোলা হয়েছে এবং সেই গুলিটি যেখানে আঘাত লেগেছে সেই আঘাত স্থল তারা চিহ্নিত করতে পেরেছেন এবং এই পরিস্থিতিতে বর্তমানে যে লাইফ সাপোর্টে তিনি রয়েছেন সে অবস্থায় যতটুকু আমরা জানতে পেরেছি ভেতরে যারা চিকিৎসা কাজে নিয়োজিত রয়েছেন তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি তার অবস্থা এখন বর্তমানে যেহেতু তার ব্রেনের যে একটি অবস্থান ছিল সেটি ধীরে ধীরে কিছুটা উন্নতি হওয়ার কারণে তিনি নিজ থেকে এখন নিঃশ্বাস নিতে পারছেন এবং একটু কিছুটা উন্নতি হয়েছে তার অবস্থা। তবে এখানে যারা কর্তব্যরত যারা চিকিৎসক রয়েছেন এখনো তিনি জানিয়েছেন তিনি এখনো লাইফ সাপোর্টের মধ্যেই রয়েছেন। তবে এখানে তার উন্নত চিকিৎসার জন্য যতটুকু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি তাকে হয়তো এবার কেয়ার হাসপাতালে হয়তো স্থানান্তর করা হতে পারে এরকম তথ্য আমরা পেয়েছি। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে এই তথ্য আমাদেরকে নিশ্চিত করা হয়নি। তবে এই ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে এখানে চিকিৎসাধীন রয়েছেন। এরপর থেকে আমরা দেখেছি যে জামাত বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা একে একে এই হাসপাতালে ছুটে এসেছেন যেহেতু এখানে সাধারণ অনেক রোগী এখানে প্রতিনিয়ত প্রতি ঘন্টা এখানে চিকিৎসা নিচ্ছেন প্রতিবাদে এবং তারা বারবার জানানোর চেষ্টা করেছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে সরকারের প্রতি তারা আহ্বান জানিয়েছেন যে হাদির উপর যে হামলার ঘটনা ঘটেছে সেই আসামিদেরকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। যখন বিজয়নগরে তাদের যে একটি অফিস রয়েছে সেখান থেকে তিনি রিক্সা করে যাওয়ার পথে তার গতিপথ রোধ করে একটি মোটরসাইকেলে যেখানে দুজন আরোহী ছিলেন সেই দুজন আরোহীর মধ্যে একজন তাকে টার্গেট করে গুলি করে এবং তাৎক্ষণিক অতিরিক্ত ব্লিডিং খবর আমরা পেয়েছি। তবে সেক্ষেত্রে সেখান থেকে দ্রুত গতিতে তারা যে রিক্সা ছিল সেই রিক্সা করে তারা এই ঢাকা মেডিকেলে নিয়ে এসেছে। তবে এখানে যেটি জানতে পেরেছি সরকারের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে ওসমান হাদির উন্নত চিকিৎসার জন্য যা যা করা দরকার সেই ব্যবস্থা এরই মধ্যে তারা ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ এখানে নিয়েছেন। তবে এখন পর্যন্ত সর্বশেষ যে তার অবস্থা যেহেতু আমরা যতটুকু জানতে পেরেছি তিনি লাইফ সাপোর্টের মধ্যে রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক। তবে এখন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ থেকে এখন পর্যন্ত আমাদেরকে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো নিশ্চিত করেনি। যে ফাতিয়া ঢাকা মেডিকেল থেকে আমার কাছে ছিল এই সব তথ্য। তপু, ধন্যবাদ আপনাকে। আশা করছি আপনি আমাদের সাথেই থাকবেন। পরবর্তী সংবাদে ওসমান হাদির শারীরিক অবস্থা সম্পর্কে আবারও আমরা তপুর কাছ থেকে জানার চেষ্টা করব। ওসমান হাদির উপর দুর্বৃত্তদের গুলির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক বিবৃতিতে তিনি এ ঘটনাকে নির্বাচনী পরিবেশের জন্য অগ্রহণযোগ্য ও দুঃখজনক বলে উল্লেখ করেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষকে হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিকিৎসা কার্যক্রম তদারকির নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীকে তাৎক্ষণিক ও বিস্তৃত তদন্তের মাধ্যমে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন ডক্টর ইউনূস। সকল রাজনৈতিক পক্ষ ও নাগরিককে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনের সহিংসতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ওসমান হাদির ওপর গুলি বর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি। একই সাথে তার দ্রুত সুস্থতা কামনা করেছে দলটি। এক বিবৃতিতে বিএনপি জানায়, হাদির উপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করার সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ। তাদের দাবি, একটি চক্র সমাজে ভয় আতঙ্ক ছড়িয়ে রাজনৈতিক ফায়দা নেয়ার চেষ্টা করছে, যা আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করার অংশ। জুলাই বিপ্লবের পর গণতন্ত্রের অগ্রযাত্রা থামাতে এবং দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেবার অপচেষ্টা চলছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে দেশের জনগণকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় রুহুল কবির রিজভীর সই করা বিবৃতিতে। ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজে এই ক্ষোভ জানান তিনি। এ সময় আমিরে জামায়াত বলেন, কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা মতভিন্নতার কারণে এ ধরনের সহিংসতা গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবিও জানান তিনি।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই হামলাকে গণ অভ্যুত্থানে পুনরুদ্ধার হওয়া গণতান্ত্রিক অগ্রযাত্রার ওপর সরাসরি আঘাত বলে মন্তব্য করেছে দলটি। এনসিপির যুগ্ম সদস্য সচিব এবং মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহিনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই ন্যাক্কারজনক হামলা দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং আসন্ন নির্বাচনী পরিবেশের ভঙ্গুরতা সম্পর্কে প্রশ্ন তুলেছে। ওসমান হাদির উপর হামলা দুঃখজনক জঘন্য ঘটনা বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা বিষয়ে কর্মশালায় তারেক রহমান অভিযোগ করেন, একটি গোষ্ঠী যারা নির্বাচনের বিরোধিতা করছে তারাই দেশের স্থিতিশীলতাকে বিনষ্টে উঠে পড়ে লেগেছে। গণতন্ত্রে বিশ্বাসী প্রত্যেক ব্যক্তি ও দলকে ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালার ষষ্ঠ দিনে ছাত্রদলের নেতাকর্মীদের সামনে স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, কর্মসংস্থান সহ খাতভিত্তিক বিএনপির উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ অভিযোগ করেন, একটি ধর্মভিত্তিক দল আওয়ামী লীগের ভোট পেতে নানাভাবে পতিত স্বৈরাচারের সাথে আঁতাত করছে। তাই শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে এখন তারা কোনো কথা বলছে না। একটি দল আওয়ামী লীগের ভোট প্রাপ্তির জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করে না, যাদের ইতিহাস হচ্ছে 1947 থেকে 1971 পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে, তাদের কথাও আমাদেরকে বলতে হবে। আমাদের সাথে ভার্চুয়ালি সংযুক্ত হয়েছেন। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাপনী বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারাবদ্ধ, অবাস্তব প্রতিশ্রুতি দেয় না বিএনপি। আমরা যদি এই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে না পারি, স্বৈরাচার দেশকে যে অবস্থায় রেখে গিয়েছে, দেশের অর্থনীতি বলো, দেশের কৃষি ব্যবস্থা বলো, দেশের শিল্প ব্যবস্থা বলো, শিক্ষা ব্যবস্থা বলো, চিকিৎসা ব্যবস্থা বলো, সামগ্রিকভাবে সমাজ দেশকে যে জায়গায় রেখে গিয়েছে, যারা ষড়যন্ত্র করছে তারা তাহলে আরো সুযোগ পেয়ে যাবে। এই ষড়যন্ত্র বন্ধ করতে পারে এই দেশের মানুষ, এই ষড়যন্ত্র বন্ধ দমিয়ে দিতে পারে, রুখে দিতে পারে গণতান্ত্রিক প্র্যাকটিস তথা গণতন্ত্র। এ সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে তারেক রহমান বলেন, নির্বাচন বিরোধী শক্তির ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, বিভ্রান্তি ঠেকাতে সবাইকে সচেতন থাকতে হবে। যে প্রত্যাশিত নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে, সে নির্বাচনকে তারা হতে দেবে না, বাধাগ্রস্ত করবে, প্রকাশ্যে হুমকি দিয়েছে। একটি দল, গোষ্ঠী বা কিছু ব্যক্তি দেশকে, দেশের মানুষের শান্তি, স্থিতিশীলতা বিনষ্টের জন্য উঠে পড়ে লেগেছে। আমাদের প্রত্যেকটি দল, প্রত্যেকটি নেতা, প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি মানুষকে আজ অতীতের যে কোনো সময় থেকে সবচাইতে বেশি ঐক্যবদ্ধ হতে হবে। কারণ যারা এই দেশের স্বাধীনতাকে ধ্বংস করতে চায়, এই দেশের সার্বভৌমত্বকে ধ্বংস করে এই দেশের স্থিতিশীলতাকে ধ্বংস করতে চায়, তারা তাদের ষড়যন্ত্র যে শুরু করে দিয়েছে, আজকে ওসমান হাদির ঘটনা দিয়ে তা প্রমাণিত হয়। তারেক রহমান বলেন, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে হলে যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবে ওসমান হাদির হামলা করা হয়েছে এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে আগামীকাল সারা দেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব। অবিলম্বে প্রকৃত দোষীকে খুঁজে বের করে নিয়ে আইনের আওতায় আনার জন্য দাবি জানাচ্ছি এবং এই সরকারকে আমি আহ্বান জানাচ্ছি যে অবিলম্বে সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করুন এবং এই নির্বাচনকে যেন করে সম্পূর্ণভাবে সন্ত্রাস মুক্ত হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করুন। ইতিমধ্যেই আপনারা আমাদের পার্টির চেয়ারপারসন, অ্যাক্টিং চেয়ারম্যান, তিনি আগামীকাল এই ঘটনার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভের আহ্বান করেছেন।
তফসিল ঘোষণার পর নির্বাচন নিয়ে সংশয় দূর হলেও আয়োজনে অনেক চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। নির্বাচন বিশেষজ্ঞ জেসমিন টুলি ও রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর সাব্বির আহমেদের মতে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন নির্বাচনী ব্যবস্থাপনার জন্য বড় চ্যালেঞ্জ। তাদের মতে নির্বাচন নিয়ে নাগরিকদের আস্থা তৈরিতে ভোটের মাঠে নির্বাচন কমিশনের দৃঢ় ভূমিকা ও সরকারের রাজনৈতিক সদিচ্ছা আরও দৃশ্যমান হওয়া প্রয়োজন। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত। তফসিল ঘোষণার পর নির্বাচন নিয়ে সংশয় দূর হয়েছে অনেকটা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের ভাষণের মাধ্যমে বহুলকাঙ্ক্ষিত ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলেও এখনও নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে। বিশ্লেষকরা বলছেন সিসির ভাষণে গণভোট আয়োজন সহ বিভিন্ন ইস্যুতে আরও স্পষ্ট বার্তা প্রয়োজন ছিল। দুটাই তো বড় নির্বাচন, গণভোটটাকে আরেকটু গুরুত্ব দিয়ে আরেকটু আনলে ভালো হতো। এই একটা গণভোটের জায়গাটা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে ভোটারকে আশ্বস্ত করা। প্রধান নির্বাচন কমিশনার তো প্রধান ব্যক্তি যিনি ভোটারকে আশ্বস্ত করেন, ভোটাররা নির্বিঘ্নে আস্থা রেখে নির্বাচন কমিশনে আস্থা রেখে ভোট কেন্দ্রে আসবে। এই যে আস্থা তৈরি করার জায়গাটা, ভোটারদের আস্থার জায়গাটা, এই জায়গাটা উনি আরো কিছু বাক্য ব্যবহার করতে পারেন। বিশ্লেষকদের মতে গণভোট ও সংসদ নির্বাচন একই দিনে হওয়ায় নির্ধারিত সময়ে ভোট গ্রহণ ও দ্রুত সময়ে ফলাফল প্রকাশে চ্যালেঞ্জের মধ্যে পড়তে পারে ইসি। একই সাথে ভোটের মাঠে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখাও বড় চ্যালেঞ্জ। 5ই আগস্টের পরে যে সকল অস্ত্র থানা থেকে লুট হয়েছিল, এই সব অস্ত্র কি ফেরত এসছে? তার খুবই সামান্যই ফেরত এসছে। তো এই অস্ত্রগুলোকে আপনি এই নির্বাচনকে সামনে রেখে আপনি এই অস্ত্রগুলোকে উদ্ধার করতে পারবেন কিনা? অবৈধ টাকা, অবৈধ অস্ত্র জানে উদ্ধার করা, কিছু কিছু অভিযান করা, মানে আসলে তাদের কার্যক্রম তারা ঠিকই করছে, কিন্তু সেগুলোকে দৃশ্যমানে আনা, তাতে ভোটাররা আশ্বস্ত হয়। এছাড়া নিবন্ধনে স্থগিত আওয়ামী লীগের নেতাকর্মীদের ভূমিকা কি হবে কিংবা জাতীয় পার্টি সহ সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলো ভোটে অংশ নেয়া না নেওয়াও নির্বাচনী মাঠে নানা মেরুকরণ তৈরি করতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। আওয়ামী লীগের যে অংশটা দেশে আছে, কর্মী আছে, হয়তো কিছু স্থানীয় পর্যায়ের নেতা নেত্রীও আছে, তারা যদি নমিনেশন পেপার সাবমিট করতে চায়, ধরেন তারা নির্বাচনে অংশ নিতে চায়, স্বতন্ত্র একটা অপশন তো খোলাই আছে তাদের, আপনি তো সেটা বন্ধ করেন নাই। যখন তারা এটা করতে আসবে তখন কি তাদেরকে স্বাভাবিকভাবে আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন? জাতীয় পার্টি এরা তো নির্বাচন করতে চাইবে, যাদেরকে বলা হয় যে এরা স্বৈরাচারের দোষর, দীর্ঘ সময় ধরে তারা স্বৈরাচারকে সহযোগিতা করেছে। তো যখন তারা এটা করতে চাইবে তখন তাদের সাথেও তো একটা কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তবে তারা এও বলেন নির্বাচন কমিশনের দৃঢ় ভূমিকা, সরকারের রাজনৈতিক সদিচ্ছা এবং বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলোর সমঝোতামূলক আচরণে দূর হতে পারে নির্বাচন নিয়ে নানা চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা। সকল স্টেক হোল্ডারদের একটা সহযোগিতার মনোভাব থাকতে হবে আর কি। ইটস নট দ্যাট অনলি ল এনফোর্সিং বাহিনীর কাছে আপনি ছেড়ে দেবেন। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনকে বানচাল করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে শরীয়তপুরের নড়িয়ার সুরেশ্বর দরবার শরীফে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। নির্বাচন বানচালের চেষ্টাকারীদের সরকার কঠোর হাতে দমন করবে বলেও সতর্ক করেন প্রেস সচিব। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই বলেও জানান শফিকুল আলম। সব জায়গায় বয়ানার পোস্টারে আমি দেখলাম সয়লাভ হয়ে গেছে। মানুষ 15.5 বছর স্বৈরাচারের 15.5 বছর একটা ভালো ইলেকশন পায়নি, তো মানুষ একটা ভালো ইলেকশন চায়, তো সেই জন্য সবাই ওয়েট করছে। কেউ বলেছি ইনশাল্লাহ পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ডিসরাপ্ট করার মতো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 10 আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি একথা জানান। নির্বাচনের ঘোষণা দিয়ে এক
ভিডিও বার্তায় আসিফ মাহমুদ বলেন, দীর্ঘ 17 বছর পর নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ এসেছে। এটি কঠিন, তবে অসম্ভব নয়। কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, কর্মী, প্রয়োজনীয় অর্থ ছাড়া শুধু জনগণের সহযোগিতা আর সমর্থন নিয়েই নির্বাচনের মাঠে লড়তে চান বলে জানান সদ্য পদত্যাগ করা এই উপদেষ্টা। আমি ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউ মার্কেট এবং কামরাঙ্গীরচরের একাংশ নিয়ে গঠিত ঢাকা 10 সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছি। এই লড়াই সহজ নয়, তবে মতিউর রহমান, তারামন বিবি, নূর হোসেন, ফেলানি, আবরার ফাহাদ, আবু সাইদ ও মুগ্ধদের আত্মত্যাগের প্রেরণা নিয়ে আমি এই পুনর্গঠন ও বিনির্মাণের লড়াই চালিয়ে যেতে চাই। এতগুলো প্রাণের বিনিময়ে দেশ সংস্কারের যে সুযোগ এসেছে তা বাস্তবায়নে গণভোটে হ্যাঁ ভোট দিন। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। মাদক, চাঁদাবাজি, ছিনতাই আর গ্যাস সংকটে জর্জরিত ঢাকা 5 আসনের অন্তর্ভুক্ত ড্যামরা যাত্রাবাড়ির বাসিন্দারা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হলেও কোনো ধরনের নাগরিক সুবিধা পাচ্ছেন না তারা। ভোটাররা বলছেন, যে প্রার্থী এলাকার সমস্যা সমাধান করতে পারবে তাকেই নির্বাচিত করবেন তারা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ঢাকা 5 আসনের নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানাচ্ছেন মুশফিকুর রহমান। রাজধানীর অন্যতম প্রবেশদ্বার ড্যামরা যাত্রাবাড়ি এলাকা নিয়ে গঠিত ঢাকা 5 আসন। নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এ আসনের প্রার্থী সমর্থকরা। এলাকাবাসীরা জানান, মাদক, চাঁদাবাজি, ছিনতাইয়ের পাশাপাশি মহামারী আকার ধারণ করেছে গ্যাস সংকট। তাই শুধু প্রতিশ্রুতি নয়, এলাকার সমস্যার সমাধান চান তারা। সিটি কর্পোরেশন আন্ডারে হলে কি সিটি কর্পোরেশন কোনো কিছুই কাজ হয় না, কোনো সুযোগ সুবিধা আমাদের দীর্ঘদিন যাবত এগুলো পরিষ্কার করছে না। মশা, ডেঙ্গু প্রাদুর্ভাব এখানে বেশি। গ্যাস আমরা পাচ্ছি না, কিন্তু আমরা প্রতি মাসে মাসে বিল দিয়ে যাচ্ছি। আমরা এখানে দীর্ঘদিন ধরে 40 বছর ধরে থাকি। উন্নয়নে কোনো সময় সব প্রার্থী আসছে, আশ্বাস দিয়ে গেছে, এ পর্যন্ত আমরা উন্নয়নে পাইনি এলাকা। এদিকে সাধারণ মানুষের মতামত নিয়ে ভিন্ন ধর্মী প্রচারণা চালাচ্ছেন ঢাকা 5-এর দাঁড়িপাল্লার কাণ্ডারি মোহাম্মদ কামাল হোসেন। আমরা শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য এই বিষয়গুলো মেইন ফোকাস দিচ্ছি, সাথে সাথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। ইতিমধ্যে কয়েক হাজার মানুষের মতামত গ্রহণ করেছি। এই সকল মতামত, পরামর্শগুলো নিয়ে আমি একটা ইস্তেহার তৈরি করবো ইনশাআল্লাহ। অন্যদিকে নির্বাচনকে সামনে রেখে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার পাশাপাশি উঠান বৈঠক অব্যাহত রেখেছেন বিএনপি মনোনীত প্রার্থী নবীউল্লাহ নবী। জানান, ক্ষমতায় গেলে নাগরিক সুবিধা নিশ্চিতের পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবেন। আমাদের এই ডিএনডির বাঁধের ভিতরে 12 লক্ষ লোক বসবাস করে। এখানে স্বাধীনতার পর স্থায়ী কোনো সমাধান পায় নাই। যদি আমি এমপি হতে পারি, ইনশাল্লাহ এ এলাকার গ্যাস, পানির অভাব থাকবে না। শিক্ষা প্রতিষ্ঠান, খেলাধুলার মাঠ, সরকারি হসপিটাল, এই সমস্ত সবকিছু বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। ভোটাররা জানান, শুধু আশ্বাস নয়, এলাকাবাসীর জীবনমান উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থীকে নির্বাচিত করতে চান তারা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই মুহূর্তে রাজধানীর গুলশানে আছেন সহকর্মী মনির হোসেন তপু। তিনি জানাচ্ছেন ঢাকা 17 আসনের নির্বাচনী হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আজ আমরা সারাদিন রয়েছি ঢাকা 17 আসনে, যেটি গুলশান, বনানী, মহাখালী, বারিধারা সহ এর আশপাশের এলাকা নিয়ে গঠিত। এখানে আমরা সারাদিন যেমনটা ভোটারদের সাথে কথা বলেছি, তারা বেশ কিছু সমস্যার কথা এখানে চিহ্নিত করেছেন। তবে এখানে সর্বশেষ যে উপনির্বাচন এখানে অনুষ্ঠিত হয়েছিল, সেখানে আমরা দেখেছি শুধুমাত্র 11.5% ভোটার তারা ভোট দিয়েছেন। তা সেজন্য এখানে যে বিশাল একটি অংশ, প্রায় 90% মতন ভোটার যারা ভোট কেন্দ্রে সর্বশেষ নির্বাচনে ভোট দেননি, তাদেরকে ভোট কেন্দ্রে আনাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখানে যারা নির্বাচনে অংশ নিচ্ছেন প্রার্থীরা, তারা এই চ্যালেঞ্জ মোকাবেলা করে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোটারদেরকে আশ্বস্ত করছেন তাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের আশ্বাসও তারা দিচ্ছেন। তবে এখানে একটি বড় একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে, এখানে যেহেতু সমাজের উচ্চ শ্রেণীর মানুষরা এখানে বসবাস করছেন, একই সাথে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষরা করাইল বস্তি সহ আশপাশে তারা বসবাস করছেন। সেই ক্ষেত্রে যারা প্রার্থী রয়েছেন তাদেরকে অনেক ধরনের হিসেব নিকেশ করতে হচ্ছে আসন্ন নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য। সালাম স্টিল ভোটের গাড়ি থেকে নিয়ে এই ছিল আমার কাছে ঢাকা 17 আসন থেকে সবশেষ খবর। জমে উঠেছে নারায়ণগঞ্জ 3 আসনের নির্বাচনী প্রচারণা। বিএনপির একাধিক প্রার্থী জামায়াতে ইসলামী ও
বেশ কিছু ইসলামী দলের প্রার্থী থাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে আসনটিতে। রাস্তার যানজট নিরসন, চাঁদাবাজ, মাদকমুক্ত ও উন্নত শিক্ষা প্রতিষ্ঠান তৈরির প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন প্রার্থীরা। দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে সিরাজগঞ্জের লাভ পয়েন্টে আছেন আলিয়াস গরিমন। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী প্রচার প্রচারণার খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি চলছি সারা বাংলাদেশ জুড়ে, আর চলতে চলতে এখন চলে এসেছি সিরাজগঞ্জ 2 আসনে, সিরাজগঞ্জের একটি বিখ্যাত জায়গা সিরাজগঞ্জ হার্ট পয়েন্টে। আমরা দেখতে পাচ্ছি যে আমার পাশে কিছু তরুণ ভোটার আছে, আমি একটু তাদের কাছ থেকে জানতে চাই যে নির্বাচনের হালচাল কেমন দেখছেন। মোটামুটি দেখছি, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার অনুভূতি কি, কেমন লাগছে যে প্রথম ভোট দিবেন? অবশ্যই আমি খুবই এক্সাইটেড, আমি প্রথম ভোট দিব। আর আমি আগে ভোট দিই নাই, কিন্তু দেখছি বিগত সরকার থাকাকালীন কোনো ভোট হয় নাই, মানে আমার বাপসা যাওয়ার আগেই তাদের ভোট হয়ে গেছে। এবার আশা করছি ভোটটা আগের মতো হবে না। যারা নির্বাচিত হবে তাদের কাছ থেকে আপনি কি প্রত্যাশা করেন? আমাদের নদী ভাঙন রোধ করতে হবে, আমাদের এই মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে হবে। যেমন বিগত 16 বছরে আমরা আমাদের ভোটাধিকার হারাই ফেলেছিলাম, এবং 5ই আগস্টের মাধ্যমে আমরা আবার নতুন প্রজন্ম পেয়েছি, নতুন জাতি পেয়েছি, এবং এভাবেই নতুন দেশ গড়ব। আমরা যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নতুন ভাবে দেশ গড়ার চেষ্টা করব। আমরা শুনছিলাম যে এখানকার যারা তরুণ সমাজ আছে তারা একটা কথা কিন্তু বলছিল যে দীর্ঘদিন তারা এবং তাদের বাপ চাচারা ভোট দিতে পারেনি, তাই এবার অন্তত চিন্তা করছে যে সবাই অন্তত আর কিছু হোক বা না হোক স্বাধীনভাবে ভোট দিতে পারবে। দর্শক মণ্ডলী, ভোটের গাড়ি নিয়ে আমি আছি সিরাজগঞ্জ 2 আসনে, যে কোনো সময় পৌঁছে যাব আপনার শহরে। তফসিল ঘোষণা হলেও 12ই ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে জনমনে শঙ্কা কাটেনি বলে মন্তব্য করেছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ময়মনসিংহে উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক বিতর্ক উৎসবের সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। তবে তিনি আশাবাদী নির্বাচন বানচালে দেশি বিদেশি সব ষড়যন্ত্র রুখে দেবে সেনা, পুলিশ সহ দেশের জনগণ। মিজান শাহজাহানের রিপোর্ট। ময়মনসিংহে উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ক্ষুদে বিতার্কিকদের ইংরেজিতে এই প্রাণবন্ত উপস্থাপনা। মাতৃভাষা বাংলার পাশাপাশি ইংরেজিতে অনর্গল কথা বলার যোগ্যতা অর্জন করে নিয়েছেন আগামীর কাণ্ডারীরা। প্রযুক্তির সুফল ও কুফল নিয়ে চূড়ান্ত প্রতিযোগিতায় মুখোমুখি হয় বালক বনাম বালিকা দল। এতে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান ও এটিএন বাংলার পরিচালক বার্তা হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আসন্ন নির্বাচনে প্রযুক্তির অপব্যবহার, বিশেষ করে এআই দিয়ে উস্কানিমূলক বয়ান ঠেকানোর চ্যালেঞ্জ ইসি ও প্রশাসনকেই নিতে হবে। আমরা মনে করি আগামী জাতীয় নির্বাচনের যে প্রধান চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জের মধ্যে একটি হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করে বাহিনীর যে নিয়ন্ত্রিত অবস্থায় রাখা, যাতে বাংলাদেশের জাতীয় নির্বাচন কোনোভাবে ভণ্ডুল করবার জন্য 2-1টি বাসে গাড়িতে 2-1টি হঠাৎ 10-12 সেকেন্ডের জঙ্গি মিছিল করে বাংলাদেশের নির্বাচনকে ভুলুণ্ঠিত করতে না পারে, সেদিকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের সজাগ দৃষ্টি রাখবেন। তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষ ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি নির্বাচন বানচাল করতে পারবে না। বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনকে কোনো অপশক্তি যাতে কোনোভাবে ব্যাহত করতে না পারে, সে কারণের জন্য আমরা ভোটার, প্রার্থী, রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম ব্যক্তিত্ব সকলকে, সাংবাদিক সকলকে আমরা একযোগে কাজ করবার জন্য অনুরোধ করছি। এ সময় বক্তব্য রাখেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ও উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সিইও মজিদুল হক। মেধাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা বোর্ডগুলো সম্মানিতভাবে কাজ করছি। বিতর্কে বালকদের হারিয়ে বিজয়ী হয় বালিকা দল, পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ময়মনসিংহ। এবারে থাকছে অর্থ সংবাদ। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত আকিজ বেকার্স লিমিটেডের ফ্যান্টাস্টিক কেক কার্নিভাল। শিশু কিশোরদের জনপ্রিয় কেক ব্র্যান্ড ফ্যান্টাস্টিক কেক কার্নিভাল যেন শিশু কিশোরদের মিলন মেলায় পরিণত হয়েছে। শুধু শিশুরাই নয়, সেখানে তরুণ তরুণী এবং অভিভাবকরাও অংশ নেয়। এ সময় শিশুদের
কেক খাওয়ার প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে অংশ নেওয়া প্রতি 10 জনের মধ্যে বিজয়ী একজনকে পুরস্কার দেওয়া হয়েছে। এই আয়োজন সম্পর্কে আকিজ বেকার্স লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর শফিকুল ইসলাম তুষার বলেন, ভোক্তাদের মানসিক প্রশান্তি ও আনন্দের জন্য প্রয়োজন বিনোদনের। সেই চিন্তা থেকেই দেশের জনপ্রিয় কেক ব্র্যান্ড ফান্টাস্টিক নিয়ে এসেছে এই ফান্টাস্টিক কেক কার্নিভাল। দুই দিন ব্যাপী যে ফ্যান্টাসি কেক কার্নিভাল আমরা আয়োজন করলাম, এখানের উদ্দেশ্যটা হচ্ছে বাংলাদেশে অনেক ব্র্যান্ডের প্রোডাক্ট আছে, কেক, বিস্কিট, ওয়েফার, চকলেট। আমরা আশা করি যে ভোক্তারা বেস্টটাই পিক করবেন, বাছাই করে নেবেন বেস্ট ওয়েফার, কেক, বিস্কিট, কুকিজ কোনটা ভালো, ভোক্তারা সেটাই খাবেন বলে আমরা আশা করি। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। কম্বোডিয়ার সাথে সীমান্ত নিয়ে সংঘাতের মধ্যেই পার্লামেন্ট ভেঙে দিয়েছেন থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালঙ্কর্ন। নির্বাচনের প্রস্তুতির জন্য রাজকীয় ডিক্রি জারির মাধ্যমে পার্লামেন্ট বিলোপের ঘোষণা দেন তিনি। প্রধানমন্ত্রী আনুতিন চার্নবিরাকুলের পরামর্শেই এই পদক্ষেপ নিয়েছেন রাজা। থাইল্যান্ডের সংবিধানে পার্লামেন্ট বিলোপের 45 থেকে 60 দিনের মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা আছে। প্রধানমন্ত্রী মনে করেন, কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত সংঘাত সহ এমন সব বিষয়ে নির্বাচিত সরকারের মোকাবেলা করা উচিত। এ কারণেই রাজাকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। গত মাসে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যায় অন্তত 176 জন নিহত হয়েছেন। এ নিয়ে সমালোচনার মুখে পড়েন প্রধানমন্ত্রী আনুতিন চার্নবিরাকুল। সংবাদ শেষ করছি, তার আগে বিআরপি কেবল সংবাদ শিরোনামগুলো আরও একবার। হাদের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ প্রধান উপদেষ্টার। বিএনপি, জামায়াত, এনসিপির তীব্র নিন্দা, উদ্বেগ, তদন্তের দাবি। ওসমান হাদির উপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারেক রহমান। কাল সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা মির্জা ফখরুলের। তফসিল ঘোষণায় ভোট নিয়ে সংশয় কাটলেও ইসির সামনে বড় চ্যালেঞ্জ, অভিমত বিশ্লেষকদের। রাজনৈতিক দলগুলোকে সহযোগিতার তাগিদ। এবং ঢাকা 10 আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন আসিফ মাহমুদ। জনগণের সহযোগিতা ও সমর্থন নিয়ে লড়তে চান ভোটের মাঠে। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।